ট্রান্সফার বোর্ড মিটিংয়ে সেই ইস্যু উপেক্ষা করে বা বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যানকে উপেক্ষা করে বিপিএলের দুইটা ফ্র্যাঞ্চাইজি নিজের মতো করে সভাপতির দেওয়া, টেন্ডার নিজের মতো করে দেওয়া, বিপিএলে সমস্ত দুর্নীতি, সমস্ত কিছু আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিষ্কার। ইভেন এটা নিয়ে দুদক অলরেডি ইনভেস্টিগেশন করে গেছে। যে টপিকটাই সর্বপ্রথম আসে, ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের চিফ সিলেক্টর ছিলেন, স্বনামধন্য একজন চিফ সিলেক্টর, এক্স ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র আমরা যদি চিন্তা করি। তার কাছ থেকে যে ইস্যুটা আজকে প্রতীয়মান, এটা আমরা কেউ আশা করিনি। যে দুর্নীতি, চেয়ার কি মানুষকে নষ্ট করে ফেলে? এটা কি বর্তমান এশিয়ার সাবকন্টিনেন্টে আমরা চিন্তা করতে পারি? চেয়ারের কারণে মানুষ নষ্ট হয়ে যায়, ভালো মানুষ নষ্ট হয়ে যায়, ক্রীড়া সংগঠক নষ্ট হয়ে যায়। যে ফারুক আহমেদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতির অগ্রযাত্রা শুরু হয়েছিল, উদীয়মান ক্রিকেটার, প্রতিভাবান ক্রিকেটারকে ধরে এনে উনি বাংলাদেশ ন্যাশনাল টিমে ডেবিউ করেছেন এবং তারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছেন দীর্ঘ 15 থেকে 17-20 বছরের মতো। সেই ফারুক আহমেদ চেয়ার পাইলেন, ক্ষমতা পাইলেন, নষ্ট হয়ে গেলেন। এরকম কি তাই? যদি আমরা বিস্তর আলোচনা করি, বাংলাদেশ বিপ্লব পরবর্তী, আগস্ট বিপ্লব পরবর্তী যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্ট ফারুক আহমেদকে চিন্তা করল। বিগত সময়ের পাপন সাহেব উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করলেন, করার উপরে চিন্তা করলেন বোর্ড প্রেসিডেন্ট করার জন্য ফারুক আহমেদকে। ক্লিন ইমেজের একজন মানুষ, তাকে কল করা হলো। জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালকের নমিনেশন দিয়ে বোর্ডের প্রেসিডেন্ট করলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সে কিন্তু নট ইলেক্টেড, অনলি সিলেক্টেড জাতীয় ক্রীড়া পরিষদ। সেক্ষেত্রে উনি আসলেন, ওনার কাজ শুরু করলেন। আমরা দীর্ঘ 6 থেকে 7 মাস পরে জানতে পারলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা অন্যত্র 2টা ব্যাংকে সরানো হয়েছে আরো বেশি ব্যাংকে, কিন্তু যে 2টা প্রবাবলি যে 2টা ব্যাংকে সরানো হয়েছে, পদ্মা এবং মেঘনা ব্যাংক, যে 2টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রেড মার্কে আছে, আমরা সবাই জানি, সাধারণ জনগণ যারা আছে আমরা সবাই জানি। সেই ব্যাংকে উনি ট্রান্সফার করলো। কি কারণে ট্রান্সফার করলো আমরা যদি একটু বিশদ আলোচনা করি, ব্যাংকে যদি আপনি ডিপোজিট রাখেন, যে 2টা ব্যাংকের কথা বলা হয়েছে, এই 2টা ব্যাংক তারল্য সংকট, ডিপোজিট নাই, ডিপোজিট কালেকশনের জন্য ওনারা চেষ্টা করে যাচ্ছেন। ওনার কথা হলো এই 2টা ব্যাংক আমাদের রেশিওটা ভালো দেবে, পার্সেন্টেজটা ভালো দেবে। এখন যার ঘরে খাবার নাই, উনি তার ঘরের খাবার পূরণ করার জন্য বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে, এটা বাস্তবতা। সেটা ফারুক আহমেদ জানে। উনি যেটাই বোঝাইতে চাইছে আমাদেরকে যে এটার পার্সেন্টেজ ভালো, কিন্তু সে টাকাটা উঠানো যাবে কি? আদৌ উঠানো যাবে? কারণ তাদের তারল্য সংকট, তাদের টাকা নাই। 139 কোটি টাকার মতো 2টা ব্যাংক ট্রান্সফার করলো, আর অন্যান্য ব্যাংকে করেছেন। এটা কিন্তু উনি কোনো বোর্ড মিটিং ব্যতীত, কারো কনসার্ন ব্যতীত করেছেন। এই হইল ওনার স্বেচ্ছাচারিতার শুরু। এটা প্রকাশ পাইল 7 থেকে 8 মাস পরে। আমরা যদি চিন্তা করি বিগত সময়ে যত বিপিএল হয়েছে, 9 সাল পর থেকে যত বিপিএল বাংলাদেশের পরিচালনা হয়েছে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম বিপিএল হইল 2025 ফারুক আহমেদের নেতৃত্বে। এই বিপিএলে উনি 2টা নতুন ফ্র্যাঞ্চাইজি দেন। গভর্নিং কাউন্সিল বিপিএল এর চেয়ারম্যানের সই স্বাক্ষর ব্যতীত, বোর্ড মিটিং ব্যতীত, ওনার স্বেচ্ছাচারিতার মাধ্যমে উনি দিয়েছেন, এবং কোনো প্রকার গ্যারান্টি মানি ব্যতীত। কি পরিমাণ সুবিধা উনি দিয়েছেন? এই সুবিধার পিছনে হয়তো বা কোনো স্বার্থ জড়িত আছে ফারুক আহমেদের, সেটা আমরা নাই বললাম। সেইখানে এই পার্টিকুলার 2টা টিমই বিপিএলকে ডুবিয়েছে। কিভাবে ডুবিয়েছে? এরা বিদেশি ক্রিকেটারদের টাকা পরিশোধ করে নাই। বিদেশি ক্রিকেটাররা যে হোটেলে ছিল, সে হোটেলের টাকা পরিশোধ করে নাই। ইভেন দো বিদেশি ক্রিকেটাররা চলে গেছে, তাদের বিমান টিকিটটা পর্যন্ত এই টিম প্রোভাইড করে নাই। তাহলে নেক্সট বিপিএল যখন 2026-এ হবে, তখন বিদেশিরা আগ্রহ হারাবে, যে বাংলাদেশ টাকা দেয় না।
এই যে বহির্বিশ্বের যে ক্রিকেটের যে ব্যাড ইম্প্যাক্ট তৈরি করলো, এটা একমাত্র দায়ী ফারুক আহমেদ। টেন্ডার, বিপিএল এর টেন্ডার উনি নিজের পছন্দের কোম্পানিকে দিলেন, টেন্ডার ড্রপ করলেন, উনি ওনার মতো করে দিয়ে দিলেন, কোনো যাচাই বাছাই ব্যতীত, গভর্নিং কাউন্সিল ব্যতীত, বোর্ড মিটিং ব্যতীত। এই যে ওনার স্বেচ্ছাচারিতা, লাগামহীনতা। এই ফিক্সড ডিপোজিট উইথড্র করার ক্ষেত্রে 12 কোটি টাকা বেশি করা হয়, এটা হইল বিসিবির খরচ দেখানো হয়, কিন্তু এই খরচের 12 কোটি টাকা উনি 9/6 হিসাব দিয়ে কক্ষিগত করে ফেলেন। উনি বাহিরে ট্যুর দেন, সেই ট্যুরেও 15 থেকে 20 লক্ষ টাকা উনি দেখান। এই যে ওনার স্বেচ্ছাচারিতা শুরু হয়, উনি চিন্তা করেছে বিপ্লব পরবর্তী সময়ে আমি যেটা বলবো, আমাকে আনা হয়েছে, আমি যেটা বলবো সেটাই হবে। এই যে ওনার আচরণ শুরু হয়, বদ আচরণ, যার কারণে ক্রিকেট আজকে ধ্বংসের মুখে। একটা জিনিস দেখেন, বর্তমান ক্রিকেটের যে অবস্থা, টি-20 অবস্থা, ইউ এর সাথে আমরা সিরিজ হারি, এটা যদি কল্পনা করেন বাংলাদেশের ক্রিকেটের দর্শক, তারা খেলা দেখা বন্ধ করে দিবে। যে ইউ এর সাথে আমরা টি-20তে সিরিজ হারি, 12 কোটি টাকা উনি 9/6 হিসাব দিয়ে কক্ষিগত করে ফেলেন। উনি বাহিরে ট্যুর দেন, সেই ট্যুরেও 15 থেকে 20 লক্ষ টাকা উনি দেখান। এই যে ওনার স্বেচ্ছাচারিতা শুরু হয়, উনি চিন্তা করেছে বিপ্লব পরবর্তী সময়ে আমি যেটা বলবো, আমাকে আনা হয়েছে, আমি যেটা বলবো সেটাই হবে। এই যে ওনার আচরণ শুরু হয়, বদ আচরণ, যার কারণে ক্রিকেট আজকে ধ্বংসের মুখে। একটা জিনিস দেখেন, বর্তমান ক্রিকেটের যে অবস্থা, টি-20 অবস্থা, ইউ এর সাথে আমরা সিরিজ হারি, এটা যদি কল্পনা করেন বাংলাদেশের ক্রিকেটের দর্শক, তারা খেলা দেখা বন্ধ করে দিবে। যে ইউ এর সাথে আমরা টি-20তে সিরিজ হারি বর্তমান প্রেক্ষাপটে, অথচ বোর্ডে সভাপতি নিয়ে কারাকারি, চেয়ারে কে বসবে? ফারুক আহমেদ বলতেছেন আমি এই চেয়ার ছাড়বো না, আমাকে জোর করে ছাড়ানো যাবে না, আমি চ্যালেঞ্জ করলাম 2-1 দিনের মধ্যে আইসিসি ব্যবস্থা নিবে আমাকে অপসারণ করার বিষয়ে। উনি আইসিসিকে একটা ভুল ব্যাখ্যা দিছে, আমি আপনাদের বলে রাখি, আইসিসিকে একটা ভুল ব্যাখ্যা উনি কিভাবে দিছে। উনি আমাদের আইসিসির যে বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি হিসেবে দায়িত্ব আছেন, এই জয় শাহকে উনি কারো মাধ্যমে মেল করেছেন যে আমাকে বর্তমান বাংলাদেশ সরকার জোর করে আমার সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা কিন্তু তা নয়, অ্যাকচুয়াল ঘটনা তা নয়। উনি আইসিসির কিছু বোর্ড পরিচালককে বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন লোকের মাধ্যমে সেখানে মেল করেছেন যে আমাকে জোর করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে ফেলা হয়েছে সরকারের হস্তক্ষেপের কারণে। এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে, সঠিক কথাটা উনি বলে নাই। এখন কথায় আসি, উনি যদি ইলেক্টেড হইতো সেখানে ভিন্ন কথা, ইউ আর এ সিলেক্টেড, নট এ ইলেক্টেড, এটা বুঝতে হবে। যারা তাকে সিলেক্ট করছে তারাই তাকে বাদ দিয়েছে, তাকে জোর করে বাদ দেওয়ার কোনো ইস্যু নাই। এখন শ্রীলঙ্কার জিম্বাবুয়ের যে ক্রিকেট, সেখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং অল মেম্বার সহ ভেঙে দিয়েছিলেন, যে কারণে পুরোপুরি হস্তক্ষেপ করার কারণে আইসিসি তাদেরকে নিষেধাজ্ঞায় দিয়েছিল। জিম্বাবুয়ের ক্রিকেটে একই অবস্থা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, এরকম বাংলাদেশে হয়নি। আমার এই কথা যখন আপনারা শুনবেন, ইতিমধ্যে আমাদের ভালোবাসার মানুষ, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আইসিসি দীর্ঘদিন যাবৎ যিনি গেম ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছেন, জাপান, ব্রাজিল, আফগানিস্তান, এসব কান্ট্রিতে, পিছিয়ে পড়া কান্ট্রিতে যিনি গেম ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে গেছেন, আজকে আফগানিস্তানকে এই চূড়ায় ওঠানোর অন্যতম কারিগরদের মধ্যে অন্যতম আইসিসির এই আমিনুল ইসলাম বুলবুল সাহেব। উনি আমাদের বাংলাদেশ টেস্ট প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, ক্লিন ইমেজের একজন মানুষ, তিনি অলরেডি প্রেসিডেন্ট সিলেক্টেড হয়ে গেছে এবং উনি প্রেস মিটও করে ফেলেছেন। এখন দেখেন, ক্রিকেট বোর্ডের 9 জন পরিচালকের মধ্যে 8 জন পরিচালক অনাস্থা দিয়েছে গভর্নমেন্টকে,
যে আমরা ফারুক আহমেদকে চাই না, এবং ওনার বিপিএল দুর্নীতি থেকে শুরু করে বোর্ডের যত দুর্নীতি তার সূক্ষ্ম বিচারের জন্য আমরা আবেদন করি লিখিতভাবে। জাতীয় ক্রীড়া পরিষদ বাধ্য হয়ে তাকে সরিয়ে দিয়েছেন। তার কৃতকর্ম অপকর্মের জন্যই উনি অপসারিত হয়েছেন। এখন একটা চিন্তা করেন, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা জনগণ যদি চিন্তা করি আমরা চেয়ার ছাড়বো না, ক্ষমতা ছাড়বো না, বাংলাদেশ ক্রিকেটের যাই হোক। আশা করি বাংলাদেশ ক্রিকেট তার সঠিক গন্তব্যে ফিরে আসবে। বাংলাদেশ ক্রিকেট আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে সঠিক জায়গায় পৌঁছে যাবে। এই শুভকামনা জানাই। বাংলাদেশ ক্রিকেটের জয় হোক।